এখন যদি জাতীয় নির্বাচন আগে স্থানীয় নির্বাচন হয়, সেই নির্বাচন হবে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে গ্রহণযোগ্য বিতর্কমুক্ত নির্বাচন। বিপরীত দিকে আবার কেউ কেউ একটা খোঁড়া যুক্তি দাঁড় করানোর চেষ্টা করেছেন, স্থানীয় নির্বাচন আগে হলে নাকি গৃহযুদ্ধ লেগে যাবে। ছাত্রদের মধ্যে থেকে তারা আমাদের সাথে আলাপ করেছিল কিভাবে তারা কাজ করতে পারে। আমরা এটা বলছি আমরা এক পার্টি হতে পারি, অথবা যদি আন্ডারস্ট্যান্ডিং তৈরি হয় ভবিষ্যতে আমরা অ্যালায়েন্সও করতে পারি। আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি আমার দেশ স্পেশালে। আজকে আমাদের সঙ্গে যুক্ত আছেন ডাকসুর সাবেক ভিপি, গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। নূর ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনাদেরকে ধন্যবাদ এবং দর্শকদেরকে শুভেচ্ছা। সমসাময়িক বেশ কিছু প্রশ্ন নিয়ে আপনার সঙ্গে আজকে যুক্ত আছি। শুরুতেই জানতে চাবো যে যেই ছাত্ররা কাঁধে কাঁধ মিলিয়ে স্বৈরাচার শেখ হাসিনার পতন ঘটালো, সেই ছাত্ররাই আজকে বিভিন্ন ক্যাম্পাসে মুখোমুখি অবস্থান, এমনকি রক্তক্ষয়ী পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এটিকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? এটা খুবই অনাকাঙ্ক্ষিত এবং অনভিপ্রেত। অন্তত মাত্র 6 মাসের ব্যবধানে যেই ছাত্র সমাজ রাজপথে বুক চিতিয়ে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছে, নতুন বাংলাদেশ বিনির্মাণের স্লোগান তুলেছে, সেখানে তারা এক কলেজ আরেক কলেজের বিরুদ্ধে হামলা করছে, এক কলেজ আরেক কলেজে হামলা করে সাইনবোর্ড খুলে নিয়ে যাচ্ছে, ইনস্টিটিউশনের কয়েকটা ইনস্টিটিউশন মিলে আরও কয়েকটা ইনস্টিটিউশনের বিপরীতে দাঁড়াচ্ছে। এদের মুখোমুখি অবস্থাটা কোনোভাবেই কাম্য ছিল না, বিশেষ করে সর্বশেষ কুয়েটের যে ঘটনা। কিন্তু এই ঘটনাগুলো শুধুমাত্র শিক্ষার্থীদের কেন্দ্রিক ঘটনা আমার কাছে সেটা মনে হয় না। এর পেছনে আরও অনেক কিছু ঘটনা, রাজনৈতিক ফায়দা নেওয়ার কোনো প্রচেষ্টা থাকতে পারে। এই বিষয়গুলো আমার মনে হয় যে খতিয়ে দেখা দরকার। তবে ঘটনা যাই হোক না কেন, যেই ছাত্ররা এইভাবে কাঁধে কাঁধ মিলিয়ে, যেটা আপনি বলেছেন, কে ছাত্রদল, কে শিবির, কে ছাত্র অধিকার পরিষদ, কে ছাত্র ইউনিয়ন, এইগুলো কিন্তু দেখে নেই। সকল দল মতের ছাত্ররা এই বৈষম্য বিরোধী আন্দোলনের ব্যানারে একত্রিত হয়ে আন্দোলন করেছিল। কিন্তু এখন কেন তারা এইভাবে নিজের নিজের মুখোমুখি দাঁড়িয়ে যাচ্ছে? যদি তারা এইভাবে ছাত্র সমাজ যদি বিভক্ত হয়ে যায়, তাহলে কিন্তু এই বিপ্লব বেহাত বিপ্লবে পরিণত হবে। তো এই পরিস্থিতিতে ক্যাম্পাসগুলোর স্থিতিশীলতা ফিরিয়ে আনার জন্য করণীয় কি হতে পারে, আপনি কি মনে করেন? আমি দেখেছি বেশ কিছু ছাত্র সংগঠন দাবি জানিয়েছিল যে এই গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারী নেতৃত্বদানকারী ছাত্র সংগঠন সমূহকে নিয়ে একটা জাতীয় ছাত্র কাউন্সিল করার। একইভাবে যেটা জাতীয় পর্যায় থেকেও সরকারের প্রতি আহ্বান ছিল যে এই সংকটকে মোকাবেলায় এবং আগামীর নতুন বাংলাদেশ বিনির্মাণে সবাই যেহেতু রাজনৈতিক ঐক্যমতের ভিত্তিতে জোর দিয়েছে, সেক্ষেত্রে রাজনৈতিক ঐক্যমতের ভিত্তিতে একটা জাতীয় সরকার কিংবা রাজনৈতিক ঐক্যমতের সরকার হতে পারে বা হওয়া উচিত। এবং সেই আদলেই আপনার গণ অভ্যুত্থানের অংশীজন ছাত্র সংগঠন সমূহকে নিয়ে একটা জাতীয় ছাত্র কাউন্সিল, এবং আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস স্যার সেই ছাত্র কাউন্সিলের নেতৃবৃন্দকে নিয়ে কিন্তু মাঝে মাঝে বসতে পারতেন যে বাবা, এই বিশ্ববিদ্যালয়ে এই পরিস্থিতি কেন হচ্ছে, তোমরা সব ছাত্র সংগঠন নির্দেশনা দাও এটা থামানোর জন্য, বা এই সংকট তোমরা দায়িত্ব নাও মোকাবেলার। কিন্তু আমরা দেখলাম যে কোনোটাই হলো না। না হয়েছে জাতীয় পর্যায়ের জাতীয় সরকার কিংবা জাতীয় ঐক্যমতের সরকার, না হয়েছে জাতীয় ছাত্র কাউন্সিল। তার পরিবর্তে আমরা দেখেছি যে যদিও বৈষম্য বিরোধী আন্দোলন এই ব্যানারটি কিন্তু কোনো রাজনৈতিক ব্যানার কিংবা বা কোনো স্পেসিফিক মানুষের নির্দিষ্ট মতাদর্শের মানুষের সংগঠনও ছিল না, এখানে বিভিন্ন মতপথের ছাত্র সংগঠিত হয়েছে। কিন্তু এই ব্যানারকে কেন্দ্র করে শুধুমাত্র একদল ছাত্রদেরকে আপনার সরকার বা প্রধান উপদেষ্টা প্রাধান্য দিচ্ছে, যার ফলে অন্যান্য ছাত্র সংগঠনগুলো কিন্তু এখন বৈষম্য বিরোধী আন্দোলনের সাথে আর নাই, বা সেখান থেকে সম্পূর্ণ বিপরীত ধর্মী একটা মেরুতে আছে। বিশেষ করে ধরেন এখন ছাত্রদল তার স্বকীয় কার্যক্রম করছে, ছাত্র শিবির তার সাংগঠনিক কার্যক্রম করছে, ছাত্র ইউনিয়ন, ছাত্র অধিকার পরিষদ, এভাবে বাম ডান সবাই যার যার প্ল্যাটফর্মে গিয়ে কাজ করছে। এখন বৈষম্য বিরোধী আন্দোলন ব্যানার আছে এবং সেখানে কিছু ছাত্ররা আছে। এখন সরকার বুঝতে পারছে না নাকি তাদেরকে মিসগাইড করা হচ্ছে আমি জানি না। তারা দেখি মাঝে মাঝে কিছু জাতীয় সংলাপের যে মিটিং হয় কিংবা কিছু ইস্যুতে শুধুমাত্র বৈষম্য বিরোধী ছাত্রদের একটা প্রতিনিধি আমরা সেখানে লক্ষ্য করছি, যার ফলে অন্যান্য ছাত্র সংগঠনগুলো এই বিপ্লবে যেভাবে ভূমিকা রেখেছিল এখন এই নতুন বাংলাদেশ বিনির্মাণে কিন্তু সেই ভূমিকাটি রাখতে পারছে না। হয়তো তাদের নিজেদের জায়গা থেকে কাজ করছে, সরকার কিন্তু তাদেরকে
ইতিবাচক অর্থে যে ব্যবহার করা বা তাদেরকে নিয়ে যে কাজ করা, সেই সুযোগটি কিন্তু সরকার নিজেই হাতছাড়া করেছে। আপনি ছাত্র রাজনীতি থেকে উঠে আসা একজন রাজনৈতিক নেতা, এখন জাতীয় নেতৃত্বে পরিণত হয়েছেন, সেক্ষেত্রে আপনার কাছে জানতে চাবো যে এই যে ক্যাম্পাস রাজনীতিটা আমরা দেখেছি, ছাত্রলীগ এর আগে যা করেছে, আওয়ামী লীগের লাঠিয়াল হিসেবে কাজ করেছে বলা যায়, তো এখন ছাত্র রাজনীতিটা কি ধরনের পরিবর্তন হওয়া দরকার, মানে ক্যাম্পাস কেন্দ্রিক? আমি মনে করি যে অনেকগুলো চ্যালেঞ্জ আছে, সংকট আছে, এগুলো থাকবে, এগুলো নিয়ে আমাদেরকে আগাতে হবে। কিন্তু আমার দৃষ্টিতে যে এই মুহূর্তে যদি সকল বিশ্ববিদ্যালয় এবং কলেজগুলোতে ছাত্র সংসদ নির্বাচনের আয়োজন হয়, সেই নির্বাচনকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয় কিংবা কলেজের প্রশাসন বিভিন্ন ছাত্র সংগঠনকে নিয়ে বসবে, এমনকি এই নির্বাচনের সাথে সংশ্লিষ্ট ছাত্রদের বাইরেও শিক্ষক, অনন্য স্টেক হোল্ডার তাদেরও মতামত নিবে। এইভাবে একটা বন্ধুত্বপূর্ণ একটা সহাবস্থান ক্যাম্পাসগুলোতে গড়ে উঠবে এবং একটা সহনশীল মনোভাব তাদের মধ্যে প্রকাশ পাবে। যখন বিভিন্ন ছাত্র সংগঠনের প্রতিনিধিরা পাশাপাশি বসবে, একটা ইস্যু নিয়ে আলোচনা করবে, কিভাবে নির্বাচনটা সুষ্ঠু করা যায়, সকলের প্রতিনিধিত্ব নিশ্চিত করা যায়, এর মধ্যে দিয়ে আমি মনে করি তাদের মধ্যেও একটা গণতান্ত্রিক মূল্যবোধ গড়ে উঠবে এবং গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি শ্রদ্ধা গড়ে উঠবে। সেই জায়গা থেকে ছাত্র সংসদ নির্বাচন হতে পারে এই পরিস্থিতিকে উত্তরণের এবং ক্যাম্পাসে স্থিতিশীলতা আনয়নের ক্ষেত্রে একটা পদক্ষেপ, এবং এর ধারাবাহিকতা যদি থাকে, এর মধ্যে দিয়ে আমরা আগামীতে জাতীয় রাজনীতিতে একটা নতুন নেতৃত্ব পাবো। এবং ওই যে আমরা বলি যে ছাত্রলীগ যেই আধিপত্য বিস্তার করেছে, হল দখল, ক্যাম্পাস দখল, ভিন্ন মতের ছাত্র নেতৃবৃন্দকে হামলা মামলা করে ক্যাম্পাস থেকে বিতরণ করা, তো এই ধরনের এই যে একটা ছাত্র রাজনীতির নামে যে পেশি শক্তি নির্ভর কিংবা আধিপত্য কেন্দ্রিক যে অপরাজনীতি, সেটিও বন্ধ হবে। এবং অবশ্যই এই ক্ষেত্রে জাতীয় পর্যায় থেকে একটা কমিটমেন্ট দরকার, একটা কনসেনসাস দরকার যে রাজনৈতিক দলগুলো ছাত্রদেরকে তাদের রাজনৈতিক স্বার্থে লাঠিয়াল বাহিনী হিসেবে ব্যবহার করবে না। ছাত্র সংগঠনগুলো ইন্ডিপেন্ডেন্টলি শিক্ষা প্রতিষ্ঠান কেন্দ্রিক কাজ করবে। সেক্ষেত্রে নির্বাচন কমিশনের কিন্তু এই আরপিওতে বা বিধানেও বলা আছে যে ছাত্র এবং শ্রমিক কোনো রাজনৈতিক দলের সংগঠন হতে পারবে না সরাসরি। তাহলে যদি ইলেকশন কমিশনও যদি চাপ দেয় রাজনৈতিক দলগুলোকে, রাজনৈতিক দলগুলোও যদি এই বিষয়ে একমত হয় যে না, আমরা শিক্ষার্থীদেরকে দেশের আগামীর ভবিষ্যতের কথা চিন্তা করে শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার জন্য আমরা অপরাজনীতিতে ব্যবহার করব না, তাহলে একটা পরিবর্তন হতে পারে। কিন্তু এর জন্য একটা ওই যে রাজনৈতিক ঐক্যমতটা আসলে জরুরি। আপনি ছাত্র সংসদ নির্বাচনের কথা বলছেন, 5 আগস্টের পর থেকে এই ছাত্র সংসদ নির্বাচন নিয়ে আলাপ আলোচনা চলছে, আগে না পরে, অর্থাৎ জাতীয় নির্বাচনের আগে না পরে। আপনি কোনটা মনে করেন যে জাতীয় নির্বাচনের আগে না পরে কোনটি হলে ভালো হবে ছাত্র সংসদ নির্বাচন? ছাত্র সংসদ নির্বাচনের সাথে তো জাতীয় নির্বাচনের কোনো সম্পর্ক আমি দেখি না। এই ছাত্ররা এই গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে তাদের যে স্যাক্রিফাইস, তাদের যে সংগ্রাম, সেটা তারা প্রুভ করেছে যে তারা সচেতন, দেশপ্রেমিক, তারুণ্যোদ্দীপ্ত। কাজে এখন তাদের মধ্যে একাডেমিক, আমি মনে করি যে পড়াশোনার একটা পার্ট, যে এই ছাত্র সংসদ নির্বাচনের মধ্যে দিয়ে লিডারশিপ কোয়ালিটি ডেভেলপ করা। সেখানে জাতীয় নির্বাচনের জন্য ধরেন অনেক কিছু পরিবেশ এনশিওর করা প্রয়োজন। বিশেষ করে পুরো রাষ্ট্রযন্ত্র এবং প্রশাসনকে একচ্ছত্রভাবে ব্যবহার করে 16 বছরে যেভাবে দলীয়করণ করা হয়েছে, ভেঙে দেওয়া হয়েছে, সেগুলো ঠিক করতে হবে। এবং ইলেকশনের জন্য ভোটার তালিকা, আসন পুনর্বিন্যাস এবং বিশেষ করে এই রাজনৈতিক কমিটমেন্টের ভিত্তিতে যে ফ্যাসিবাদকে নিষিদ্ধ করা, এ ধরনের বেশ কিছু পদক্ষেপ প্রয়োজন। ছাত্র সংসদ নির্বাচনে তো রেগুলার কিছু প্রয়োজন নেই। ছাত্র সংসদ নির্বাচনে তারা নিয়মিত শিক্ষার্থীদের একটা ডেটাবেস করবে, স্টেক হোল্ডারদের সাথে আলাপ আলোচনা করে মতামত নিয়ে একটা ইলেকশনের দিকে আগেই যাবে। আর এই ছাত্র সংসদ নির্বাচনকে জাতীয় নির্বাচনের আগে পরে আমি মনে করি এইভাবে সম্পৃক্ত করা উচিত না। বরঞ্চ ওই যে আপনি বলছেন এখন যে কোনো দেশেই এই ধরনের বড় পরিবর্তন, বিপ্লব বা গণ অভ্যুত্থানের পরে নানান ধরনের অস্থিরতা তৈরি হয়, নানান ধরনের সুবিধাবাদী গোষ্ঠীর উত্থান ঘটে। সো এখন যেহেতু ছাত্ররা মানুষের একটা সেন্টিমেন্টের জায়গা আছে, মর্যাদার জায়গা আছে, ভালোবাসার জায়গা আছে, কেউ কেউ কিন্তু আবার এটার মিসইউজও করছে। বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে পরিচয় দিচ্ছে আমি সমন্বয় কিংবা আমি আন্দোলনের নেতা, হ্যাঁ, বিভিন্ন ধরনের অনৈতিক এবং অসৎ সুবিধা নেওয়ার জন্য অনেক জায়গায় প্রভাব বিস্তার করছে। তাহলে এইটা যদি চলতে থাকে তাহলে আবার ছাত্রদের প্রতি মানুষের সেই শ্রদ্ধা ভক্তিটা হারাবে। তো সেক্ষেত্রে এইভাবে যদি আপনার একটা নির্বাচন আয়োজন করে, তাহলে স্বাভাবিকভাবেই যারা নির্বাচিত হবে তাদের একটা ভালো ইমেজের প্রয়োজন হবে, শিক্ষার্থীদের কাছে পরিচিত হওয়া লাগবে এবং তারা ওই নির্বাচনের জন্য নিজেকে ইতিবাচকভাবে উপস্থাপন করবে, শিক্ষা প্রতিষ্ঠানে ইনোভেটিভ কাজকর্ম করবে, জাতীয় রাজনীতির লাঠিয়াল হওয়া বাদ দিয়ে
শিক্ষার্থী বান্ধব হওয়ার চেষ্টা করবে, ভবিষ্যতে রাজনীতির কথা চিন্তা করে, সেক্ষেত্রে আমি মনে করি যে নির্বাচনটা যদি দেওয়া হয় তাহলে একটা ভালো পরিবেশ তৈরি হবে, ভালো নেতৃত্ব তৈরি হবে, যেটা এই মুহূর্তে খুবই দরকার। যেই আকাঙ্ক্ষা নিয়ে অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছিল, আপনার পর্যবেক্ষণ কি কতটুকু বাস্তবায়ন হয়েছে? আমি একেবারে পুরোপুরি হতাশ না, তবে অনেকখানি আবার হতাশও। আমি যদি বলেন যে মার্কিং করার ক্ষেত্রে যে 100-র মধ্যে আমি 50-50 সন্তুষ্ট, 50-50 অসন্তুষ্ট। কারণ হচ্ছে এই আন্দোলন সংগ্রামের তো আমরা গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার ছিলাম। এই মানে যদি ধরেন এটা একটা মুভমেন্ট, এটা একটা স্টোরি, এই স্টোরি তো আমরা ওয়ান অফ দ্য একটা ক্যারেক্টার ছিলাম। 2018 সালে এটা আমাদের হাত ধরে শুরু হয়েছে, আমরা তো এটা শুরু করেছিলাম, এটা তো অস্বীকার করা ওয়ে নেই। এবং 2018 সালে এই আন্দোলনকে কেন্দ্র করে আমরা যে সফলতার অর্জন করেছিলাম, 17ই ফেব্রুয়ারি থেকে আন্দোলন শুরু করে হামলা মামলা উপেক্ষা করেও 8.5 মাস কিন্তু আন্দোলন চালিয়ে গেছি। 4 অক্টোবর প্রজ্ঞাপন হয়েছে যে প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর চাকরিতে কোটা বাতিল করা হলো। সেটা যখন সরকার আবার আদালতকে ব্যবহার করে কামব্যাক করার চেষ্টা করা ছিল, সেইটাকে কেন্দ্র করে কিন্তু আন্দোলন হয়েছে। 18 সালের পরিপত্র আমরা যেটা বলি। তো সেক্ষেত্রে আমাদের খুব বড় রকমের একটা প্রত্যাশা ছিল, বিশেষ করে আবার ধরেন এই পরিবর্তনের পাশাপাশি এই সময়ে যিনি দায়িত্ব নিয়েছেন তাকে ঘিরে, কারণ তার প্রতি আমাদের খুব কাছাকাছি মেশার সুযোগ হয় নাই। দূর থেকে আমাদের যে পারসেপশন যে ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের একমাত্র নোবেল বিজয়ী ব্যক্তি, আন্তর্জাতিকভাবে সকলের কাছে সুপরিচিত এবং সম্মানিত ব্যক্তি, তার যে কানেক্টিভিটি, তার যে নেটওয়ার্ক, সে যদি আমাদের দেশের মানে প্রধান হয়, আমাদের দেশ অন্যরকম গতিতে এগিয়ে যাবে, আমাদের দেশে একটা ব্যাপক পরিবর্তন ঘটবে। এবং বিশেষ করে এই উপদেষ্টা পরিষদেও কিছু কিছু ব্যক্তি যুক্ত হয়েছে যাদের বিগত দিনের সমাজ এবং রাষ্ট্রচিন্তা, সেটা আসিফ নজরুল বলেন, রেজওয়ান আপা বলেন, কিংবা আরও অনেকে। তো এই সমস্ত ব্যক্তিদেরও সম্পৃক্ততা থাকার ফলে আমরা যে প্রত্যাশা, একটা পারদ আমাদের আসলে যে তৈরি হয়েছিল, সেটা অন্তত 50% নিচে নেমে গেছে সত্যিকার অর্থে গত 6 মাসের কার্যক্রম এবং তাদের পারফরমেন্সের ভিত্তিতে। কারণ হচ্ছে কমন প্রত্যাশা থেকে যদি ধরেন, আমাদের প্রথম প্রত্যাশাটা কি ছিল, যে এই গণ অভ্যুত্থানে আহতদের একটা উপযুক্ত চিকিৎসা সরকার নিশ্চিত করবে এবং নিহত এবং আহতদের দ্রুত সময়ের মধ্যে একটা ক্ষতিপূরণ তাদেরকে দিবে। এইটাও এখন পর্যন্ত আমরা দেখিনি। এই কাজেও তাদের গাফিলতি আমরা দেখছি, এই কাজেও তাদের আমরা উদাসীন মানসিকতা দেখছি। দ্বিতীয়ত, স্বাভাবিকভাবে এই বিপ্লব বা গণ অভ্যুত্থানের পরে বিজয়ী শক্তি পরাজিত দুর্বৃত্তদের বিরুদ্ধে একটা শক্ত অবস্থানে থাকে। এখন তো আমরা আগে আন্দোলন করেছিলাম, ধরেন আন্দোলনের সময় আমরা যেভাবে প্রতিরোধ গড়ে তুলেছি, এখন তো একটা রাষ্ট্র আইন বিধি ব্যবস্থার মধ্যে দিয়ে চলছে, এখন তো আমরা সেইভাবে প্রতিরোধ ওইভাবে করাটা ঠিক হবে না। এখন আইনের মধ্যে দিয়ে এই সমস্ত দুর্বৃত্তদেরকে বিচারের মুখোমুখি করতে হবে, যারা বিভিন্ন সরকারি দপ্তরে বসে আছে তাদেরকে চাকরিচ্যুত করতে হবে। এইটাও আমরা দেখি নাই। তারপরে যদি আসেন যে সচেতন শিক্ষিত মানুষের বাইরে আমজনতার প্রত্যাশাটা, যে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো থাকবে, দ্রব্যমূল্য মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে থাকবে, জীবনযাত্রার সূচকে মানুষ এগিয়ে থাকবে, হসপিটালে গেলে চিকিৎসা পাবে, শিক্ষা প্রতিষ্ঠানে একটা ভালো পরিবেশ তার ছেলেমেয়েরা পাবে, এই ধরনের কিছু বেসিক চাওয়া, সেটাতেও কিন্তু কোথাও পরিবর্তন হয় নাই। তাহলে কি একেবারেই কিছু পরিবর্তন হয় না, আমরা এই সরকারকে চাই না, এই সরকার চলে যাক? না, সেই ক্ষেত্রে কিছুটা পরিবর্তন শুরু হচ্ছে, কিছুটা পরিবর্তন ওনারা চেষ্টা করছে, সেটা অবশ্যই কিছুটা প্রশংসার যোগ্য। কিন্তু একই সাথে আমি জানি না কেন ওনারা এই বাস্তবতাটা বুঝতেছেন না। যার সাথেই আলাপ করি, যেহেতু আমরা রাজনীতি করি, সাংবাদিক, শিক্ষক, সমাজের বিভিন্ন স্টেক হোল্ডারদের সাথে তো আমাদের একটা আলাপ আলোচনা হয়, সকলেই বলে যে এই উপদেষ্টা পরিষদের যে গার্ডস থাকা দরকার, যেই শক্ত ভূমিকা থাকা দরকার, যেখানে নমনীয় হওয়া সেখানে নমনীয় হওয়া, যেখানে কঠোর হওয়া সেখানে কঠোর হওয়া দরকার, এগুলো এই উপদেষ্টা পরিষদের লোকদের মধ্যে লক্ষ্য করা যাচ্ছে। যেটা আমরা মনে করি যে উপদেষ্টা পরিষদের একটা পুনর্গঠন দরকার। এই গণ অভ্যুত্থান এই পরিস্থিতিতে এসে এটা যদি যারা রাষ্ট্র চালাচ্ছেন তারা রিয়ালাইজ না করেন, তাহলে তো বাকি 6 মাস গেলে মানুষ আরও হতাশ হবে। 6 মাসে 50% হতাশ হয়েছি, পুরোপুরি হতাশ হয়নি। বাকি 6 মাসে কোন জায়গায় আমরা যাই না, সেই জায়গাতে কিন্তু ইতিমধ্যে আমরা দাবি জানিয়েছিলাম যে অন্তত এই জন আকাঙ্ক্ষা পূরণে কিছু অভিজ্ঞ ব্যক্তিদেরকে নিয়ে উপদেষ্টা পরিষদটা পুনর্গঠন করে যে প্রত্যাশা থেকে এই বিপ্লব এবং এই সরকার গঠন, সেটা পূরণে যেন ওনারা কাজ করে। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন নাকি জাতীয় নির্বাচনের পরে, এটি নিয়ে আলোচনা সমালোচনা চলছে, বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে ব্যাপক এটি নিয়ে আলোচনা সমালোচনা চলছে। আপনি কি মনে করেন?
এখন রাইট, এইটা কিছুটা ধরেন একটু সেনসিটিভ হয়ে যায়, কথা বললে কিছু মানুষ গালি দিবে, কিছু মানুষ আবার বলবে না ঠিক আছে নূর ভাই ঠিক আছে। এখন কে গালি দিল আর কে তালি দিল ওইটা বিবেচনা করে তো আমি কথা বলি না। কারণ শেখ হাসিনার ফ্যাসিবাদের জমানায় যখন আপনার দেখেছেন আমাদের যে এই ছাত্র অধিকার পরিষদ একটা ছাত্র সংগঠন থেকে যুব সংগঠন, শ্রমিক সংগঠন এবং মূল একটা রাজনৈতিক দলের যে উত্থান, এইটা তো কোনো এজেন্সির পয়সায় সরকারি সুযোগ সুবিধা ব্যবহার করে না, একেবারে স্রোতের বিপরীতে ধারাবাহিক লড়াই সংগ্রামের মধ্যে দিয়ে একটা অর্গানিক পদ্ধতিতে বলা চলে দলটা গড়ে উঠেছে। সে সময় ধরেন অপোজিশনের থেকে রাজনীতি করার সুবাদে আন্দোলন করায় বিএনপির লোকেরা, জামাতের লোকেরা, ইসলামিক বামপন্থী ডানপন্থী যারা অ্যান্টি গভর্নমেন্ট ছিল সবাই সাপোর্ট করেছে। এখন তো আবার এই পরিবর্তিত পরিস্থিতিতে সব রাজনৈতিক দল সংগঠনের নিজস্ব ইকুয়েশন বা হিসাব নিকাশ আছে। সেই জায়গা থেকে কোনো কোনো দল মনে করছে যে স্থানীয় নির্বাচনে এই জনপ্রতিনিধি নির্বাচনের ক্ষেত্রে যদিও মানে এখন আর দলীয় প্রতীকে স্থানীয় নির্বাচন হওয়ার সুযোগ নেই, তারপরেও কোনো কোনো দল থেকে একাধিক প্রার্থী দাঁড়িয়ে যাবে, সেক্ষেত্রে তাদের দলে একটা কনফ্লিক্ট তৈরি হবে, সেক্ষেত্রে তাদের নিজেদের মারামারি কাটাকাটিতে মানুষের কাছে একটা ব্যাড ইমেজ তৈরি হতে পারে। আবার ধরেন ইসলামিক দলগুলো কিংবা যে সমস্ত দল একটা চেইন অফ কমান্ড ভালো, তারা মনে করছে যে না স্থানীয় নির্বাচন হলে আমরা আমাদের জনপ্রিয়তা দেখতে পারবো, মানুষ কতটুকু বিকল্প রাজনীতিকে অ্যাকসেপ্ট করছে সেটা দেখতে পারবো। এক একজনের তার সুবিধা দেখে কথা বলছে। আমাদের দলীয় দৃষ্টিভঙ্গি থেকে আমরা যেটা আলাপ আলোচনা করে দলীয় ফোরামে একটা স্ট্যান্ড নিয়েছি যে আমরা মনে করি এই পরিবর্তিত পরিস্থিতিতে প্রশাসনের যে ভঙ্গুর অবস্থা, যে দুর্বল অবস্থা, সরাসরি জাতীয় নির্বাচনে গেলে তারা যদি একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন না করতে পারে তাহলে এই নির্বাচন আন্তর্জাতিক মহলে গ্রহণযোগ্য হবে না। এবং আবার এই নির্বাচনকে বিতর্কিত করার জন্য দেশি বিদেশি আরও অনেক গোষ্ঠী কাজ করবে। কাজে সেক্ষেত্রে এই প্রশাসন এবং নির্বাচন কমিশনের একটা সক্ষমতা যাচাই করার জন্য লোকাল নির্বাচন একটা ট্রায়াল ফেজ হতে পারে। সেক্ষেত্রে আমরা বলছি যে স্থানীয় নির্বাচনটা আগে হতে পারে। তাছাড়া যদি আপনি এই গণ অভ্যুত্থানের পূর্বে চলে যান, পরিষ্কারভাবে কিন্তু গণ অভ্যুত্থানের পূর্বে ঘোষণা ছিল যে এই ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ এবং একটা নতুন রাজনৈতিক সমঝোতা, নতুন রাজনৈতিক বন্দোবস্ত আমরা গড়ে তুলব। তাহলে সেই নতুন রাজনৈতিক বন্দোবস্তের জন্য আমাদের রাজনৈতিক দলগুলোর তো একটা পরিবর্তন দরকার। স্থানীয় নির্বাচনে সেক্ষেত্রে তার চিন্তা চেতনা কর্মকাণ্ডের একটা পরিবর্তন কিন্তু আমরা পরিমাপ করতে পারি। বিশেষ করে স্থানীয় নির্বাচন যদি এখন হয়, এতদিন ধরে যে এই গতানুগতিক যে প্রতিষ্ঠিত রাজনীতির কারণে যে অনেকে রাজনীতির প্রতি আগ্রহ দেখান নাই, আমার ধারণা এখন যদি জাতীয় নির্বাচন আগে স্থানীয় নির্বাচন হয়, সেই নির্বাচন হবে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে গ্রহণযোগ্য বিতর্কমুক্ত নির্বাচন। কারণ রাজনৈতিক দলগুলো আপনি দেখেন বাংলাদেশের 53 বছর বয়সের গত এই যে পার্লামেন্টারি ডেমোক্রেসি বা সংসদীয় সরকারের যে 32-33 বছর, এইখানে যেই সরকার ক্ষমতায় থেকে স্থানীয় নির্বাচন দিয়েছে তারা নির্বাচনে কিন্তু নানানভাবে প্রভাব বিস্তার করেছে, তাদের অত্যাচার নির্যাতনে বিপরীত প্রার্থী অনেক এলাকায় থাকতে পারে। সেক্ষেত্রে এইবার তো আর সরকার রাজনৈতিক সরকার না, কাজে তাদের দ্বারা ওই রকম পরিস্থিতি তৈরি হবে না। কাজে তাহলে স্থানীয় নির্বাচন সবচেয়ে একটা ভালো পরিবেশ হতে পারে। সেই ক্ষেত্রে অনেক সাধারণ মানুষ আগ্রহ দেখাবে এবং নতুন নেতৃত্ব তৈরি হবে। বিপরীত দিকে আবার কেউ কেউ একটা খোঁড়া যুক্তি দাঁড় করানোর চেষ্টা করেছেন, আমি মনে করি এটা তাদের আসলে সঠিক ধারণা না। অনেকে বলছেন যে স্থানীয় নির্বাচন হলে আওয়ামী লীগাররা নির্বাচনে অংশ নিবে, তারা আপনার গর্ত থেকে বেরিয়ে আসবে। যেখানে আওয়ামী লীগ জাতীয় পর্যায়ে থেকে রাজনীতিতে নিষিদ্ধ হচ্ছে, আওয়ামী লীগের নেতাকর্মীরা এই গণহত্যার দায়ে অনেকে দেশ ছেড়েছেন, আর সমাজে নাই, রাজনীতিতে নাই, তারা কিভাবে নির্বাচনে অংশ নেবে? আর জনগণ তো চিনবে জমক আওয়ামী লীগের নেতা, তাহলে বাকিরা মিলে তাকে আপনার ঠেকান, তার বিরুদ্ধে আইন শৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নেবে। শুধু এইটা তো কোনো যৌক্তিক না। আবার কেউ কেউ বলছে যে স্থানীয় নির্বাচন আগে হলে নাকি গৃহযুদ্ধ লেগে যাবে। মানে এটা কতটুকু গ্রহণযোগ্য কথা? তাহলে স্থানীয় নির্বাচন কি হবে না? স্থানীয় নির্বাচন যদি নাই করতে পারে এই সরকার, তাহলে জাতীয় নির্বাচন তো স্থানীয় সরকার চেয়ে বড় বিষয়। জাতীয় নির্বাচনে সরকার পরিবর্তন হয়, সরকার গঠন হয়। কাজে আমি মনে করি যে সামগ্রিক দিক বিবেচনা করে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনের বিষয়টা সুরাহা হওয়া দরকার, এবং যদি স্থানীয় নির্বাচন হয় সেটা বাংলাদেশে আরেকটা ইতিহাস তৈরি করবে। জাতীয় নির্বাচনও তো সামনে আসছে, 6 মাস আগে হোক বা 6 মাস পরে হোক, তো সেক্ষেত্রে গণ অধিকার পরিষদের প্রস্তুতি কীরকম? এককভাবে নির্বাচন নাকি জোটগতভাবে নির্বাচনের দিকে আগাচ্ছে? আমরা নিজেদের দলের এবং নিজেদের ব্যক্তি স্বার্থের চেয়ে দেশ জাতির স্বার্থটাকে সবসময় বড় করে দেখেছি, যার ফলে শেখ হাসিনার ফ্যাসিবাদের আমলেও আমরা কয়জন এমপি হতে পারবো দলের নিবন্ধন ছিল না, আপনার ভোট কতটুকু ছিল ওইটা হিসাব করে নেই, আমরা কিন্তু রাজপথে লড়াই সংগ্রাম করেছি। কাজেই এই পরিস্থিতিতে
আমাদের দলীয় অবস্থান হচ্ছে যে মানুষ যে একটা বিকল্প রাজনীতির প্রতি আগ্রহী, বিকল্প রাজনীতির প্রতি যে মুখী আছে, এই দেশের তরুণরা অনেকে যারা একটু শিক্ষিত সচেতন তারা বলেছে তরুণরা রাজনীতি বিমুখ, তরুণরা দেশ নিয়ে ভাবছে না, রাজনীতিতে এগিয়ে আসছে না। সেই আই হেট পলিটিক্স জেনারেশনকে কিন্তু 2018 সালের এই কোটা সংস্কার আন্দোলন থেকে যখন 2021 সালে রাষ্ট্র সংস্কার উদ্দেশ্যে নতুন রাজনৈতিক দল ঘোষণা করি, এই প্রক্রিয়ার মধ্যে দিয়ে কিন্তু তরুণদের একটা অংশকে আমরা রাজনীতিতে যুক্ত করতে পেরেছি, যার ফলেই কিন্তু একটা বিপ্লবী বিদ্রোহী প্রজন্ম তৈরি হয়েছে এবং এই গণ অভ্যুত্থান সফল হয়েছে। কাজে এই যে মানুষের একটা বিকল্প রাজনীতির প্রতি আকাঙ্ক্ষা, সেটার বাস্তব রূপ দিতে আমরা আগামীতে গণ অধিকার পরিষদের নেতৃত্বে একটা বিকল্প জোট আমরা গড়ে তুলতে চাই। এখন পর্যন্ত কোনো রাজনৈতিক দলের সাথে আমাদের জোট কিংবা নির্বাচন নিয়ে কিন্তু আলাপ আলোচনা হয় নাই। আমরা পরিস্থিতিটা বুঝতে চাই কোন রাজনৈতিক দলের নির্বাচনী ইকুয়েশন কি, কারা কিভাবে আগাচ্ছে। সেক্ষেত্রে যুগপৎ আন্দোলন শেখ হাসিনার আমলে আমরা 42টি দল করেছিলাম, তাদের প্রত্যেকের সাথে ভালো সম্পর্ক আছে এবং গণ অধিকার পরিষদের নিবন্ধন থাকায় ইতিমধ্যেই আমরা 300 আসনে প্রার্থী আপনার যারা হবে তাদের একটা জীবন বৃত্তান্ত আহ্বান করেছিলাম, সেখানে ইতিমধ্যে 1400 সিবি আমাদের কাছে জমা পড়েছে। তাহলে তো মনে হচ্ছে যে 300 আসনে চাইলে এককভাবেও কিন্তু আমরা প্রার্থী দিতে পারবো। তবে এককভাবে গণ অধিকার পরিষদ এই মুহূর্তে আমি মনে করি নির্বাচন না করে অন্তত সমমনা এবং বিশেষ করে এই যে তরুণদের যে একটা মানে রাজনৈতিক উত্থান, তরুণদের নেতৃত্ব লিডারশিপের প্রতি যে মানুষের আকাঙ্ক্ষা, সেটা বৃহত্তর তরুণ এবং বিশেষ করে মধ্যমপন্থী দলগুলোকে নিয়ে একটা জোট করা গেলে সেটা নির্বাচন একটা ভালো ফলাফল করতে পারে। সেই চিন্তাটা আমাদের আছে, আলাপ আলোচনাটা চলছে। বাকিটা নির্বাচন যত ঘনিয়ে আসবে সিদ্ধান্ত আসলে নিতে তত সুবিধা হবে এবং নির্বাচন কেন্দ্রিক আসলে নানান ধরনের মেরুকরণ সামনে তৈরি হবে। ছাত্রদের রাজনৈতিক দল আসছে, আমরা জানছি যে কয়েকদিনের মধ্যে চলে আসবে। তো এই রাজনৈতিক দল নিয়েও সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক নেতাদের মুখে অনেক কথাই শোনা যাচ্ছে। আপনি কি মনে করেন এই রাজনৈতিক দল নিয়ে আপনার পর্যবেক্ষণ? আমি মনে করি এই জুলাই গণ অভ্যুত্থানকে কেন্দ্র করে 2-4টা দলের অন্তত আপনার আত্মপ্রকাশ হওয়া দরকার ছিল। বিকজ বাংলাদেশের যে দীর্ঘদিনের যে ডায়নাস্টি বেস বা পরিবার তান্ত্রিক যে রাজনীতি, এই রাজনীতির প্রতি শিক্ষিত তরুণরা কিন্তু অনেক আগেই বিমুখ হয়েছে, যার ফলে কিন্তু এই পুরানো ধারা রাজনীতিতে যুক্ত হচ্ছিল না। অত্যন্ত প্রতিকূল সময়ে আমরা যখন এই গণ অধিকার পরিষদ এবং ছাত্র যুব শ্রমিক অধিকার পরিষদের মাধ্যমে, প্রবাসী অধিকার পরিষদের মাধ্যমে রাজনৈতিক কার্যক্রম শুরু করি, আমরা ব্যাপক মানুষের এই বিকল্প রাজনীতির প্রতি একটা আগ্রহ দেখেছি এবং এই গণ অভ্যুত্থান তো একটা সরকারি পরিবর্তন করে দিয়েছে, একটা পরিস্থিতি তো পাল্টে দিয়েছে। কাজে এখন সেই আগ্রহটা আরও প্রবল। স্বাভাবিকভাবেই যারা নেতৃত্বের সামনের সারিতে ছিলেন তাদেরকে ঘিরেও একটা ইতিবাচক ধারণা, আকর্ষণ তৈরি হয়েছে। আকর্ষণ থাকতে থাকতে তাদের একটা দল গঠন করা দরকার ছিল, কিন্তু 6 মাস এসে তারা এখনও দল গঠন করতে পারছে না। শুনছি 2-4 দিনের মধ্যে হবে। 6 মাসে তাদের অনেক ড্যামেজ হয়েছে, কারণ হচ্ছে তারা ইতিমধ্যেই নানানভাবে অনেকেই বিতর্কিত হয়েছে। সরকারে থাকায় নিয়োগ, তদবির, বিভিন্ন ঘটনাকে কেন্দ্র করে তাদের কিছুটা সমালোচনা হচ্ছে এবং যেই সহজ সরল ছাত্র সমন্বয়ক হিসেবে যাদের প্রতি মানুষের সিম্পাথি ছিল, তাদেরও অনেকের বিভিন্ন কর্মকাণ্ডে কিছুটা তাদের আমি মনে করি জনসমর্থন হারিয়েছে, তারা পপুলারিটি লস্ট করেছে, ক্রেডিবিলিটি লস্ট করেছে। সেই ক্ষেত্রে যত তাড়াতাড়ি তারা ডিক্লারেশন দিতে পারবে সেটা ভালো। তবে আম জনতা, সচেতন মানুষের একটা প্রত্যাশা হচ্ছে যে একটা বৃহত্তর রাজনৈতিক প্ল্যাটফর্ম। সেক্ষেত্রে এই ছাত্রদের মধ্যে থেকে তারা আমাদের সাথে আলাপ করেছিল কিভাবে তারা কাজ করতে পারে। আমরাও অত্যন্ত ইতিবাচকভাবে উদার দৃষ্টিকোণ থেকে আলাপ করেছি। আরও কিছু পার্টিগুলোর সাথে বোধহয় তাদের আলাপ হয়েছে। সেক্ষেত্রে আমরা এটা বলছি আমরা এক পার্টিও হতে পারি, অথবা যদি আন্ডারস্ট্যান্ডিং তৈরি হয় ভবিষ্যতে আমরা অ্যালায়েন্সও করতে পারি। কিন্তু আমরা যেটা লক্ষ্য করেছি যে তারা তো এখন পর্যন্ত রাজনৈতিক দল করে নাই, কাজে সাথে তাদের লিডারশিপকে, লিডারকে, সেটা কোনো কাঠামো নাই এবং তাদের মধ্যে বিভিন্ন চিন্তাধারার লোক বিভিন্ন জায়গা থেকে এসেছে। ধরেন কেউ কিছু আগে যারা শিবিরের রাজনীতির সাথে জড়িত ছিল, কেউ কেউ আছে যারা আগে আমাদের সাথেই ছিল, ধরেন এই অধিকার পরিষদের রাজনীতির সাথে যুক্ত ছিলেন, কেউ কেউ আছে বামপন্থী ছিলেন, কওমি মাদ্রাসাপন্থী ছাত্ররা, আবার ধরেন কেউ একটু শহুরের ওপেন মাইন্ডেড লোকজন। সেক্ষেত্রে তাদের মধ্যে নানান রকমের একটু কনফ্লিক্ট আছে, এটা থাকা স্বাভাবিক। সেক্ষেত্রে রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশের আগে তাদেরকে একটা কমন বোঝাপড়া আসতে হবে, নিজেদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং গড়ে তুলতে হবে। সেইটা গড়ে না ওঠা পর্যন্ত তারা চাইলেই কিন্তু অন্যদের সাথে মার্চ করা বা অ্যালায়েন্স করা সেটা পারবে না। আবার অ্যালায়েন্স করার ক্ষেত্রে ধরেন
এইখানে বিএনপি কিংবা জামাতের মতো বড় দলগুলোর সাথে নির্বাচনের অ্যালায়েন্সের ক্ষেত্রে অনেকের যে আগ্রহটা তৈরি হবে, ওকে বিএনপির সাথে অ্যালায়েন্স করলে বিএনপি কোনো জায়গায় তাকে আসন ছেড়ে দিলে যথেষ্ট সম্ভাবনা থাকবে তাদের পপুলারিটি, বিএনপির পপুলারিটি কাজে লেগে এমপি হয়ে যাওয়াটা। কিংবা জামাত তারা কারোর সাথে অ্যালায়েন্স করলে দেখা যায় হয়তো তাদেরকে ওই ম্যান পাওয়ারের সাপোর্ট দেবে, ফাইন্যান্সিয়াল সাপোর্ট দেবে। সেক্ষেত্রে তাদের এই তো যদি অ্যালায়েন্সের আহ্বান করে তারা, তাদের সাথে কারা কারা সারা দেয় সেটা একটা ম্যাটার, কারণ তারা তো কাউকে এমপি বানানোর নিশ্চয়তা দিতে পারবে না, কারণ তার নিজেরই ভোট নাই কিন্তু এখন পর্যন্ত। যারা রানিং ছাত্র তাদের অনেকেরই ভোট নেই, স্কুল কলেজের ছাত্ররা তো সবাই ভোটার না। সেক্ষেত্রে প্লাস হচ্ছে বিভিন্ন দিক বিবেচনায় তাদের রাজনৈতিক এই দল এটা কোন পর্যন্ত যায়, নেতৃত্ব নির্বাচন নিয়ে একটু নানান ধরনের বিভিন্ন বিষয় নিউজে সংবাদ মাধ্যমে আসছে, আমি না বললেও। কিন্তু সেক্ষেত্রে এই কনফ্লিক্ট যদি এখনই রিজলভ না হয়, সামনে আরও বড় কনফ্লিক্ট তৈরি হতে পারে, সেখান থেকে ফ্র্যাকশন তৈরি হতে পারে, যেটা জাসদের ক্ষেত্রে দেখেছি, কিছুটা আমরাও এক্সপিরিয়েন্স করেছি। সেই দিক থেকে তাদের খুব সতর্কতার সাথে আগাতে হবে। আমার সবসময় তাদের প্রতি শুভকামনা এবং সুপরামর্শ থাকবে। এবং আমি চাইবো বিশেষ করে এই সময়ে যারা এই নতুন বাংলাদেশ এবং এই নতুন পরিবর্তনকে ধারণ করেন, যদি সম্ভব হয় একটা অল্টারনেটিভ বৃহত্তর প্ল্যাটফর্ম গড়ে তোলা, রাজনৈতিক ছোট ছোট দোকান খুলে আসলে এটা জাতির প্রত্যাশা পূরণ হবে না। সেই জায়গা থেকে আমরা গণ অধিকার পরিষদের পক্ষ থেকে কিন্তু সবাইকেই আমরা বলেছি যে ওকে, যারা আমরা একটা বৃহত্তর কিছু করতে চাই, আসুন সবাই মিলে আমরা চেষ্টা করতে পারি। এটাই ইতিবাচক একটা পজিটিভ অ্যাপ্রোচ কিন্তু আমাদের জায়গা থেকে কিন্তু সবসময় এই নতুন ছাত্রদের প্রতিও ছিল। আর অনেকের সাথে আমরা দল গঠনের আগে পরে আলাপ আলোচনা চালিয়েছি, আমাদের প্রতি সেই পজিটিভ অ্যাপ্রোচটা আমাদের দিক থেকে আছে। সবশেষ জানতে চাইবো যে এই সরকারকে নির্বাচনের জন্য আর কতদিন সময় দিতে চান এবং সরকারের মধ্যে কি ধরনের পরিবর্তন দেখতে চান? আমি মনে করি যে বর্তমান পরিস্থিতিতে 6 মাসের পর্যবেক্ষণে আমাদের বেশ কয়েকজন উপদেষ্টা তারা আসলে একেবারেই ব্যর্থতার পরিচয় দিয়েছেন। নাম বললে অনেকে অসম্মানিত বোধ করবেন, কিন্তু এটা যারা সচেতন মানুষ তারা কম্পেয়ার করতে পারে। সেক্ষেত্রে উপদেষ্টা পরিষদের পুনর্গঠন ছাড়া এই সরকার সামনে টেনে নেওয়া যাওয়াটা খুব ডিফিকাল্ট হবে। সরকার তো একটা সম্ভাব্য নির্বাচনের তারিখ ঘোষণা করেছে, যে সেটা হচ্ছে ডিসেম্বরের শেষে অথবা আরও 6 মাস পরে। তো জুন জুলাইয়ে বাংলাদেশের নির্বাচন হয় না, প্রতিকূল আবহাওয়া থাকে বর্ষাকালীন সময়। যদি পরের 6 মাসে যায় তাহলে সেটা হয়তো আরও অগস্ট সেপ্টেম্বরের দিকে যেতে পারে, বা এই বছর ডিসেম্বরেও যদি হয়। এই বছর ডিসেম্বরে হইলে এখনও 10 মাস প্রায়, আর আগামী বছরে হইলে সেখানে আরও একটা বড় সময়। তো সেক্ষেত্রে এই মানে উপদেষ্টা পরিষদ, যেটা আমার দৃষ্টিতে এটা আসলে যেটা কিছুটা অক্ষম, কিছুটা অকার্যকর, হ্যাঁ, কিছুটা তাদের অদক্ষ, সেই উপদেষ্টা পরিষদ নিয়ে আগামী 10 মাস কিংবা আরও বছর দেড়েক সময় টেনে নিয়ে যাওয়া ডিফিকাল্ট হবে। সেটা অবশ্যই উপদেষ্টা পরিষদের একটা পুনর্গঠন দরকার। এবং একটা জিনিস দেখবেন যে এইখানে কোনো রাজনৈতিক লোক নেই, আন্দোলন সংগ্রাম গণ অভ্যুত্থান করেছে রাজনীতিবিদরা, কিংবা আগামীতে একটা নির্বাচনে রাজনীতিবিদরা দেশ চালাবে। রাষ্ট্র তো একটা রাজনৈতিক প্রতিষ্ঠান। তার মানে গণ অধিকার পরিষদ ও উপদেষ্টা পরিষদ মানে সংস্কার করে, অর্থাৎ উপদেষ্টা পরিষদটাকে আরো নতুনভাবে সাজিয়ে সময় দিতে চাই। রাইট, আমরা এটাও বলেছিলাম যে প্রয়োজনে এখানে বিভিন্ন পলিটিক্যাল পার্টিগুলোর সাথে আলাপ করে এখানে 25,000 50 করেন, 58টা মিনিস্ট্রি আছে, আরও 20 জন নেন, 10 জন নেন, বাড়ান। সেখানে রাজনীতিবিদ যাদেরকে নেবেন কন্ডিশন যে তারা আগামী নেক্সট 5 ইয়ার্স সক্রিয় পলিটিক্স করতে পারবে না। সেক্ষেত্রে তো অভিজ্ঞ লোকটি এটা পুনর্গঠন করা দরকার। এবং সরকারের প্রতি সাধারণ মানুষের যে প্রত্যাশা, এই বিপ্লব, এটা যেন রাষ্ট্র সংস্কার করে তারা একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের দিকে এগিয়ে যায়। সেক্ষেত্রে রাষ্ট্র সংস্কার প্রশ্ন সরকারটা জোরালো এবং শক্তিশালী ভূমিকা থাকতে হবে। ছোট করে জানতে চাবো যে উপদেষ্টা পরিষদ যদি সাজানো যায় নতুন করে আপনাদের প্রত্যাশা অনুযায়ী, তাহলে কতদিন সময় দিতে চাবেন? আমার মনে হয় যে এটা আমি যদি ধরেন বলেও দিই যে আগামী 6 মাসের মধ্যে আমি নির্বাচন চাই, কিংবা আগামী 1 বছরের মধ্যে নির্বাচন চাই, সেটা আমি একা চাইলে হবে না। আমরা সবসময় বারবার জাতীয় ঐক্যমতের উপরে জোর দিয়ে আসছি, রাজনৈতিক ঐক্যের উপরে জোর দিয়ে আসছি। এখন সরকার যেটা করতে চায় সেটা একটা রোডম্যাপ ঠিক করে যদি রাজনৈতিক দলগুলোর সাথে তারা মাঝে মাঝেই বসতেছে, এ পর্যন্ত 4টা জাতীয় সংলাপের মিটিং হয়েছে, এগুলোতে বসে আলোচনা করে সেইখানে সিদ্ধান্তটা হতে হবে যে তারা কতদিনের মধ্যে নির্বাচনটা করতে চায়। সেক্ষেত্রে অন্যান্য দল যেটাতে একমত হয় সেটা 6 মাস 1 বছর, গণ অধিকার পরিষদের এই টাইম নিয়ে প্রক্রিয়া নিয়ে খুব বেশি আপত্তি নেই। জনাব নুরুল হক নূর, আপনাকে ধন্যবাদ জানাই আপনার গুরুত্বপূর্ণ সময় থেকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, আজকের আমার দেশ স্পেশাল এখানে শেষ করতে হচ্ছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার দেশের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।